গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প। আফগানিস্তানে ইন্টারনেট সেবা বন্ধ, ব্ল্যাকআউট দেশ জুড়ে। নিউ ইয়র্কে ট্রাম্প মামদানি সংঘর্ষে রাজনৈতিক উত্তাপ। জেনজি বিক্ষোভের মুখে এবার পতন ঘটল মাদাগাস্কার সরকারের। হামলার জন্য অনুতপ্ত হয়ে কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু। শুধু চীনই থামাতে পারে ইউক্রেন যুদ্ধ, জানালো পোল্যান্ড। ইউক্রেনে ন্যায়সঙ্গত যুদ্ধ জয় করছে রাশিয়া, দাবি পুতিনের। ড্রোন দিয়ে রাশিয়ার $16 মিলিয়ন অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করল ইউক্রেন। ট্রাম্পের মামলা থেকে বাঁচতে $24.5 মিলিয়ন গুনতে হচ্ছে ইউটিউবকে। ইউক্রেনের জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয় নিয়ে ভাবছেন ট্রাম্প। ভুটানের সঙ্গে প্রথম আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করতে চলেছে ভারত। বাজেট দ্বন্দ্বে শাটডাউন আশঙ্কায় যুক্তরাষ্ট্র। ইরানের আকাশে দাপট দেখাচ্ছে রাশিয়ার সরবরাহ করা যুদ্ধবিমান। লন্ডনে গান্ধীর স্ট্যাচুতে সন্ত্রাসী লিখে অবমাননা, তীব্র নিন্দা ভারতের। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং পুনর্গঠনের লক্ষ্যে 20 দফার একটি প্রস্তাব উত্থাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নতুন এই পরিকল্পনায় যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনায় যুদ্ধবিরতিতে রাজি হলে 72 ঘণ্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে হবে এবং হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে। এরপর বোর্ড অব পিস নামে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, যার প্রধান হবেন ট্রাম্প। আন্তর্জাতিক ও ফিলিস্তিনি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চলবে প্রশাসন। পাশাপাশি নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠন করা হবে। আফগানিস্তানে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এর ফলে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। গত কয়েক সপ্তাহ ধরে ফাইবার অপটিক ও মোবাইল ইন্টারনেট ধীরে ধীরে সীমিত করা হচ্ছিল। এখন কাবুল সহ বিভিন্ন অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট কার্যত বন্ধ এবং স্যাটেলাইট টিভি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গেও যোগাযোগ বন্ধ করা হয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো কারণ প্রকাশ করেনি তালেবান সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে টেলিকম সেবা। ইন্টারনেট বন্ধের ফলে দেশব্যাপী ব্যাংকিং, ই কমার্স ও কাবুল বিমানবন্দরেও ফ্লাইট সেবায় সমস্যা দেখা দিয়েছে। নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হলে শহরের ফেডারেল সহায়তা বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মামদানি ভুয়া কমিউনিস্ট প্রতিশ্রুতি পূরণের জন্য ফেডারেল সম্পদের উপর নির্ভর করবেন, যা তিনি দিতে নারাজ। ট্রাম্প আরও বলেন, মামদানি ফেডারেল সহায়তা পাবেন না এবং তার সম্ভাব্য জয় রিপাবলিকান পার্টির জন্য সবচেয়ে বড় ঘটনা। মামদানি অভিযোগ করেছেন, ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপ করছেন যাতে আরও অনুগত মেয়র আসেন। এরই মধ্যে বর্তমান ট্রাম্প সমর্থিত মেয়র এরিক অ্যাডামস পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। জনমত জরিপে মামদানি দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুয়োমোর চেয়ে। বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে জেনজিদের বিক্ষোভের মুখে এবার মাদাগাস্কারের সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। তিনি সরকারের ব্যর্থতার জন্য জনগণের কাছে ক্ষমা চান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার প্রতিশ্রুতি দেন। এর আগে 25 সেপ্টেম্বর থেকে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে 8টি শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর পাশাপাশি পুরো সরকারের পদত্যাগের দাবি তোলেন। এ দাবিতে হাজারো মানুষ রাস্তায় নামলে রাজোয়েলিনা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেন ও সরকার ভেঙে দেন। নতুন প্রধানমন্ত্রীর জন্য 3 দিনের মধ্যে আবেদন গ্রহণ করা হবে। জাতিসংঘ জানায়, বিক্ষোভে অন্তত 22 জন নিহত ও অন্তত 100 জন আহত হয়েছেন। কাতারে বিমান হামলার ঘটনায় অনুতপ্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির কাছে টেলিফোনে ক্ষমা চেয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই ফোনালাপ হয়। কাতারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। গত 9 অক্টোবর দোহায় একটি আবাসিকে আইডিএফ এর অভিযানে 6 জন নিহত হন, যার মধ্যে একজন কাতারি নিরাপত্তা কর্মীও ছিলেন। হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াকে লক্ষ্য করে হামলা চালানো হলেও তিনি অক্ষত রয়েছেন। ইউক্রেনে চলমান যুদ্ধের সমাপ্তি কেবল চীনের কার্যকর প্রভাবের মাধ্যমে সম্ভব বলে মনে করেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাশিয়া এখন চীনের উপর এতটাই নির্ভরশীল যে বেইজিং কার্যকর চাপ প্রয়োগ করলে যুদ্ধবিরতি আনা সম্ভব হবে, তবে প্রশ্ন হলো তারা সেটা করবে কিনা। চীনের উপর আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপ নিতে হবে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল বারো বলেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি বদলে দিয়েছে এবং মহাদেশকে নিজেরাই নিরাপত্তা রক্ষা করার প্রস্তুতি নিতে হবে। জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ড যৌথ বিবৃতিতে রাশিয়াকে ন্যাটো মিত্রদের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলে, এগুলো রুশ বিরোধী প্রচারণা।
ইউক্রেন যুদ্ধকে ন্যায়সঙ্গত যুদ্ধ আখ্যা দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করছেন রুশ সেনারা অগ্রসর হচ্ছে এবং জয়লাভ করছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, পুরো রাশিয়া এই যুদ্ধে একত্রে লড়ছে। ওপেন সোর্স যুদ্ধক্ষেত্রের মানচিত্র অনুযায়ী রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 19% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ক্রিমিয়া ও পূর্ব দক্ষিণাঞ্চলের বড় অংশ রয়েছে। সাম্প্রতিক সময় দোনেৎস্কে আরও 2টি গ্রাম দখলের দাবি করছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে জেলেন্সকিও পাল্টা আক্রমণে কিছু সাফল্যের কথা উল্লেখ করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি প্রচেষ্টা চালালেও যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাশিয়ার Mi-28N অ্যাটাক হেলিকপ্টার ভূপাতিত করেছে ইউক্রেনের একটি FPV ড্রোন। সম্প্রতি দোনেৎস্ক অঞ্চলের কোটলিয়ারিভকা গ্রামের কাছে এই ঘটনা ঘটে। ইউক্রেনের মানবহীন সিস্টেম বাহিনীর কমান্ডার রবার্ট মাদিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 59তম ব্রিগেডের ড্রোন অপারেটররা সমন্বিত সামরিক ও গোয়েন্দা অভিযানের মাধ্যমে হেলিকপ্টারটি ধ্বংস করে। ঘটনাটি রুশ বাহিনীর জন্য বড় একটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। Mi-28N হেলিকপ্টারের বাজার মূল্য প্রায় $16 মিলিয়ন হলেও FPV ড্রোনের খরচ মাত্র কয়েক হাজার ডলার। এর আগেও 2024 সালের আগস্টে কুর্স্ক অঞ্চলে একই ধরনের ড্রোন হামলায় রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংস করেছিল ইউক্রেনীয় বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলা নিষ্পত্তিতে $24.5 মিলিয়ন দিতে সম্মত হয়েছে ইউটিউব। 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হলে দাঙ্গার পর তার অ্যাকাউন্ট সাময়িক স্থগিত করায় এই মামলা করা হয়। গুগল মালিকানাধীন ইউটিউব এভাবে মেটা ও এক্সের পর সর্বশেষ কোম্পানি হিসেবে ট্রাম্পের মামলার নিষ্পত্তি করল। সমঝোতা অনুযায়ী $22 মিলিয়ন যাবে ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মলে, যারা হোয়াইট হাউসে ট্রাম্পের জন্য বলরুম নির্মাণে সহায়তা করছে। বাকি অর্থ যাবে অন্যান্য বাদীদের মধ্যে, যার মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন ও নাওমি উলফ। তবে ইউটিউব এতে কোনো দোষ স্বীকার করেনি এবং এই নিষ্পত্তির ফলে নীতি বা পণ্যেও কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে। রাশিয়ার লাগাতার হামলার মধ্যে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টমাহক সরবরাহের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টমাহকের পাল্লা প্রায় 2500 কিলোমিটার, যা দিয়ে ইউক্রেন চাইলে মস্কো পর্যন্ত আঘাত হানতে পারবে। এদিকে কিয়েভে সাম্প্রতিক রুশ হামলায় শতাধিক ড্রোন ও 50টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অন্তত 4 জন নিহত ও 70 জন আহত হয়েছেন। ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী ইভান হাভরিলিউক বলেন, আকাশ প্রতিরক্ষা শক্তিশালী হলে শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপও সুরক্ষিত থাকবে। তবে ক্রেমলিন জানায়, টমাহক কোনোভাবেই যুদ্ধের মৌলিক চিত্র বদলাতে পারবে না। ভারত ও ভুটান প্রথমবারের মতো যৌথভাবে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে। $454 মিলিয়ন প্রকল্পটি 4 বছরের মধ্যে সম্পন্ন হবে। প্রাথমিক পর্যায়ে 69 কিলোমিটার রেললাইন ভারতের কোকরাঝাড়কে ভুটানের গেলেফুরের সঙ্গে যুক্ত করবে, যা বর্তমানে কয়েকদিনের পণ্য পরিবহন কয়েক ঘন্টায় সম্পন্ন করবে। পরবর্তীতে এই সংযোগ আরও বাড়ানো হবে। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, রেল সংযোগ ভুটানের জনগণের জন্য অসাধারণ সুফল বয়ে আনবে। রেললাইনগুলো বিদ্যুৎ চালিত ও পরিবেশ বান্ধব নকশায় নির্মিত হবে। ভুটান গেলেফুকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে, যা বিদেশি বিনিয়োগ ও পর্যটক আকৃষ্ট করবে। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানান, নতুন রেললাইন ভুটানকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করবে। মার্কিন কংগ্রেসে বাজেট নিয়ে দ্বন্দ্বে শাটডাউনের আশঙ্কা তীব্র হয়েছে। অতি শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে সরকারি কার্যক্রম। একদিকে রিপাবলিকানরা স্বল্পমেয়াদী বাজেট বহাল রেখে খরচ নিয়ন্ত্রণ ও আলোচনার সময় বাড়াতে চান। অন্যদিকে ডেমোক্রেটরা বলছেন, ট্রাম্প প্রশাসন অনুমোদন ছাড়াই খরচ কমাচ্ছে। স্বাস্থ্যসেবার ভর্তুকি রক্ষায় তারা আপোষ করতে রাজি নন। প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেট নেতাদের বৈঠকেও সমস্যার সমাধান হয়নি। রিপাবলিকানরা বলছেন তাদের প্রস্তাব দ্বিপক্ষীয় ও স্বল্পমেয়াদী, যা অর্থায়নের সঠিক উপায়। অন্যদিকে ট্রাম্প প্রশাসন জানায়, অপ্রয়োজনীয় কর্মসূচি বন্ধ করে খরচ কমানো হবে। বিশ্লেষকদের মতে এটি অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক লড়াই। ইরানের বিমান বাহিনী রাশিয়া নির্মিত MiG-29 যুদ্ধবিমান হাতে পাওয়ার কয়েকদিনের মধ্যেই তেহরানের আকাশে এর প্রদর্শনী ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধের পর এই দৃশ্য দেশটির সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার AN-124 কার্গো বিমান সাইবেরিয়ার ইরকুটস্ক থেকে ইরানে এসব যুদ্ধবিমান বা যন্ত্রাংশ সরবরাহ করেছে। সংঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে তেহরান রুশ ফাইটার ও S-400 সহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি চীনা HQ-9ও সরবরাহ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে এবং নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। লন্ডনের টাভিস্টক স্কয়ারে মহাত্মা গান্ধীর স্ট্যাচু সম্প্রতি বিকৃত করা হয়েছে। স্ট্যাচুর গায়ের রং কালো করে সন্ত্রাসী ভারত লেখা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশন। তারা ঘটনাকে অহিংসার ধারণার উপর সহিংস আক্রমণ হিসেবে অভিহিত করছে। হাইকমিশন ইতোমধ্যেই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্ট্যাচুটি তার মূল মর্যাদায় ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানান, এটি কেবল বিকৃতি নয়, আন্তর্জাতিক অহিংসা দিবসের আগে মহাত্মা গান্ধীর নীতির উপর একটি আক্রমণ।
স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। 1968 সালে ইন্ডিয়া লীগের সমর্থনে তৈরি এই ব্রোঞ্জ স্ট্যাচুতে প্রতি বছরের 2 অক্টোবর গান্ধী জয়ন্তী স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।